1-2 বছরও না, দীর্ঘ 10 বছর আমেরিকার চোখে ধুলো দিয়ে ওসামা বিন লাদেন লুকিয়েছিল। কিন্তু সবচেয়ে বিশ্বস্ত মানুষের বোকামিতেই লাদেনকে ধরা পড়তে হয়। লাদেন ফোন ব্যবহার করতেন না, পাকিস্তানের যে বাড়িতে থাকত সেখান থেকে বেরো হতো না, তার ছেলেমেয়েরা স্কুলেও যেত না। আমেরিকার গোয়েন্দারা যখন কোনো ক্লু পাচ্ছিল না, তখন তারা লাদেনের বিশ্বস্ত কুরিয়ারকে পেয়ে যায়। সে কুরিয়ারের বোকামি কিভাবে লাদেনের জীবন শেষ করে দেয়, সে রোমাঞ্চকর ঘটনা নিয়েই ক্যাপসুলের আজকের ভিডিও। 2001 সালের 11 সেপ্টেম্বর সকাল না গড়াতেই আমেরিকার বুকে বিভীষিকা নেমে আসে। 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত করা হয়। এর মধ্যে 2টি বিমান আঘাত হানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে, আরেকটি বিমান আঘাত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। চতুর্থ বিমানটি যাত্রীদের চাপের মুখে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে না পেরে পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। এ হামলায় প্রায় 3000 মানুষ নিহত হয়। এ হামলার পেছনে ছিল জিহাদি সংগঠন আল কায়েদা, যার নেতৃত্বে ছিলেন ওসামা বিন লাদেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ঘোষণা করে ওয়ার অন টেরর, মানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। সে সময় প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। বুশ প্রশাসন ঘোষণা করে লাদেনকে যেখানেই পাওয়া যাবে সেখান থেকেই তাকে ধরা হবে। 9/11 হামলার সময় লাদেন অবস্থান করছিল আফগানিস্তানে। তখন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ছিল। তালেবান লাদেনকে আশ্রয় দিয়েছিল। এ কারণে 2001 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। অপারেশনটির নাম ছিল ইউনাইটেড স্টেট ইনভেশন অফ আফগানিস্তান। এই অভিযানের সময় লাদেনকে ধরার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়েছিল আফগানিস্তানের পাহাড়ি এলাকা টোরা বোরাতে। 2001 সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র মনে করেছিল লাদেন সেখানে লুকিয়ে আছে, কিন্তু শেষ মুহূর্তে তিনি সেখান থেকে পালিয়ে যান। অনেক গবেষক মনে করেন এই ঘটনায় ছিল আমেরিকার সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতার একটি। এরপর প্রায় 10 বছর ধরে লাদেন যেন গায়েব হয়ে যান, মানে রক্ত মাংসের একটা মানুষের অস্তিত্বই যেন হারিয়ে যায়। লাদেন ভালো করে জানতেন আমেরিকার সবচেয়ে বড় শক্তি হল প্রযুক্তি, স্যাটেলাইট, ফোন ট্র্যাকিং এবং ইন্টারনেট নজরদারি। এসবের মাধ্যমে মানুষকে সহজেই খুঁজে বের করা যায়। তাই তিনি একটি কৌশলের আশ্রয় নেন। নিজের জীবনকে তিনি সম্পূর্ণভাবে অফলাইন করে ফেলেন। কোনো মোবাইল ফোন নয়, কোনো ইন্টারনেট নয়, কোনো ইমেল নয়, এমনকি অনেক সময় তিনি টেলিভিশনও দেখতেন না। লাদেনের এই অ্যানালগ জীবন সিআইএকে বেশ বিপাকে ফেলে দেয়। লাদেনের ডিজিটাল সাইলেন্স সিআইএকে বাধ্য করেছিল 100 বছরের পুরনো গুপ্তচর বৃত্তির পদ্ধতিতে ফিরে যেতে, মানে মানুষের পিছু নেওয়ার পদ্ধতি। লাদেনের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কুরিয়ার। এই কুরিয়াররা হাতে লেখা চিঠি বহন করত। এভাবে বার্তা পৌঁছাতে কখনো কখনো সপ্তাহ বা মাস লেগে যেত। এই ধীর যোগাযোগ ব্যবস্থায় লাদেনকে প্রায় 10 বছর ধরে লুকিয়ে থাকতে সাহায্য করে। এদিকে সিআইএ একের পর এক কৌশল বদলাতে থাকে। একটা সময় তারা বুঝতে পারে যদি লাদেন নিজ থেকে কারোর সাথে যোগাযোগ না করে, তাহলে তার হয়ে যারা যোগাযোগ করছে তাদের খুঁজতে হবে। এ কারণে মার্কিন গোয়েন্দারা শুরু করে কুরিয়ার হান্ট। বহু বন্দী আল কায়েদার সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদ থেকেই উঠে আসে একটি নাম, আবু আহমেদ আল কুয়েতি। ধারণা করা হচ্ছিল এই ব্যক্তি লাদেনের অন্যতম বিশ্বস্ত বার্তাবাহক বা কুরিয়ার। মাসের পর মাস অনুসন্ধানের পর সিআইএ ওই ছদ্মনামের আসল পরিচয় খুঁজে বের করে। তার প্রকৃত নাম ছিল ইব্রাহিম সাইদ আহমেদ। অনেক জায়গায় তাকে আরশাদ খানও বলা হয়। এরপর শুরু হয় তার চলাচল ট্র্যাক করার চেষ্টা। তাকে ট্র্যাক করা ছিল অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো, কারণ সে কখনোই সরাসরি লাদেনের বাড়িতে ফোন করত না। তার ফোনের ব্যবহার ছিল একেবারে সীমিত। তবে একদিন গোয়েন্দারা একটি ফোন কল শনাক্ত করে। কুরিয়ারটি তার এক পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছিল। কথোপকথনটি ছিল খুব সংক্ষিপ্ত, কিন্তু তবুও সেই কল গোয়েন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়ায়। গোয়েন্দারা তার গাড়ি অনুসরণ করত। এই অনুসরণ করতে করতে দেখা যায় একদিন সে কুরিয়ার গিয়ে ঢোকে একটি বড় কম্পাউন্ডে। লোকেশন পাকিস্তানের অ্যাবোটাবাদ। এই জায়গাটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শহর। কম্পাউন্ডে ছিল অস্বাভাবিক, মানে সাধারণ কোনো মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত ব্যক্তিও এমন বাড়িতে থাকবে না। কোনো প্রতিবেশী নেই, কেউ ঢোকে না, কেউ বের হয় না। এই ব্যাপারগুলো সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বাড়ির দেয়াল প্রায় 18 ফুট উঁচু, কাটা তার লাগানো, কোনো ফোন লাইন নেই, কোনো ইন্টারনেট নেই, আবর্জনা বাইরে ফেলা হয় না। তার উপর এই কুরিয়ার নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করছিল। নজরদারির সময় সিআইএ আরও একটি অদ্ভুত বিষয় দেখে। একজন লম্বা মানুষকে মাঝে মাঝে উঠানে হাঁটতে দেখা যায়, কিন্তু তাকে কখনো বাইরে বের হতে দেখা যায় না। সিআইএ তাকে একটি কোড নেম দেয়, দ্য প্যাচার। গোয়েন্দাদের সন্দেহ হয় এই মানুষটি সম্ভবত ওসামা বিন লাদেন। সিআইএ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করছিল। প্রথমত, বাড়ির ভেতরে একাধিক পরিবার বাস করছে। ওসামার একাধিক স্ত্রী ছিল, তাই সন্দেহ ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হতে থাকে। দ্বিতীয়ত, শিশুদের দেখা গেলেও কোনো স্কুলে যেতে দেখা যায় না। এই তথ্য পৌঁছে যায় মার্কিন প্রেসিডেন্টের কাছে। ততদিনে বুশ সরকারের মেয়াদ শেষ হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট তখন বারাক ওবামা। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের একাধিক বৈঠক শুরু হয়। গোয়েন্দারা প্রেসিডেন্টকে জানায় তারা নিশ্চিত নয় লাদেন সেখানে আছেন কিনা, কিন্তু সম্ভাবনা অনেক বেশি। অনুমান করা হয় সম্ভাবনা প্রায় 60 থেকে 80%। প্রেসিডেন্টের সামনে 3টি পরিকল্পনা তুলে ধরা হয়। প্রথম পরিকল্পনা, বাড়িটিতে বিমান থেকে বোমা হামলা চালানো, কিন্তু এতে সমস্যা ছিল। বাড়ি ধ্বংস হয়ে গেলে প্রমাণ পাওয়া কঠিন হবে লাদেন সত্যি মারা গেছে কিনা।
দ্বিতীয় পরিকল্পনা, পাকিস্তান সরকারকে জানিয়ে যৌথ অভিযান চালানো, কিন্তু এতে বড় ঝুঁকি ছিল, কারণ আমেরিকা সন্দেহ করছিল পাকিস্তানের কিছু গোয়েন্দা কর্মকর্তা হয়তো লাদেনকে আগেই সতর্ক করে দিতে পারে। তৃতীয় পরিকল্পনা, গোপনে কমান্ডো অভিযান। মার্কিন বিশেষ বাহিনী সরাসরি বাড়িতে ঢুকে লক্ষ্যবস্তু খুঁজে বের করবে। শেষ পর্যন্ত এই তৃতীয় পরিকল্পনাকেই বেছে নেওয়া হয়, কিন্তু জীবন্ত সিনেমা না। এই অভিযানে সমস্যা ছিল, আমেরিকার নেভি সিলসদের কাছে কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার অর্থ ছিল আন্তর্জাতিক আইন ভাঙা। যদি কোনো কারণে তারা ধরা পড়ত, তবে আমেরিকার নাক কাটা যেত। এ ঝুঁকি নিয়ে তারা প্রায় ৩,০০০ মাইল দূরে গিয়ে অভিযানটি চালিয়েছিল, যা মিলিটারি স্ট্র্যাটেজিতে আজও এক বিস্ময়। ২০১১ সালের ২ মে রাতে শুরু হয় সেই অভিযান। অপারেশনের নাম ছিল অপারেশন নেপচুন স্পিয়ার। অভিযানে অংশ নেয় মার্কিন বিশেষ বাহিনী ইউনাইটেড স্টেটস নেভি সিলস, বিশেষভাবে সিল টিম 6। রাতের অন্ধকারে দুটি স্টেলথ হেলিকপ্টার পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে। অপারেশনটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ পাকিস্তানকে আগে থেকে কিছুই জানানো হয়নি। যদি পাকিস্তানের সেনাবাহিনী এটা বুঝে ফেলত, তাহলে আকাশে সংঘর্ষ ঘটে যেতে পারত। আর যাই হোক, পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী। অভিযানের সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বাড়ির কম্পাউন্ডে নামার সময় একটি হেলিকপ্টার বায়ু প্রবাহের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি কম্পাউন্ডের ভেতরে আংশিকভাবে বিধ্বস্ত হয়। সৌভাগ্যবশত কমান্ডোরা সবাই বেঁচে যায়। অন্য দেশের কোনো টিম হলে হয়তো প্রথমে স্থানীয় বৈদ্যুতিক লাইন কেটে দিত, তবে নেভি সিলসরা তা করেনি। তারা নিজস্ব নাইট ভিশন গগলস এবং ইনফ্রারেড লেজার ব্যবহার করেছিল, ফলে অন্ধকারেও তারা সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল। নেভি সিলসরা যখন বাড়ির প্রধান গেট ও দরজাগুলো ভেঙে ভেতরে ঢোকে, তখন প্রথমে লাদেনের সেই বার্তাবাহক আবু আহমেদ আল কুয়েতির মুখোমুখি হয়। আল কুয়েতি এবং তার স্ত্রী বাড়ির এক কোণ থেকে কমান্ডোদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে মুহূর্তে সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধে আল কুয়েতি নিহত হয়। নেভি সিল সদস্যরা বাড়ির ভেতরে ঢুকে ধাপে ধাপে তল্লাশি শুরু করে। অভিযানের সময় কমান্ডোদের মনে সবচেয়ে বড় ভয় ছিল যে লাদেনের চারপাশে বা তার শরীরের সাথে হয়তো শক্তিশালী এক্সপ্লোসিভ বা সুইসাইড ভেস্ট লাগানো আছে। তারা কয়েকটি তলায় বিভিন্ন ব্যক্তির মুখোমুখি হয়। শেষ পর্যন্ত কমান্ডোরা বাড়ির তৃতীয় তলায় পৌঁছে যায়। সেখানে ছিলেন ওসামা বিন লাদেন। সংক্ষিপ্ত সংঘর্ষের পর তাকে গুলি করা হয়। তারপর সেখানে লাদেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারা লাদেনের কক্ষ থেকে একের পর এক পোর্টেবল হার্ড ড্রাইভ, ডিভিডি, ইউএসবি ড্রাইভ এবং লাদেনের ব্যক্তিগত ডায়েরি সংগ্রহ করেছিল। অভিযানটি মোট সময় নিয়েছিল প্রায় ৪০ মিনিট। এরপর কমান্ডোরা দ্রুত এলাকা ত্যাগ করে। কিন্তু এখনও আসল কাজ বাকি। লাদেনকে তো সমাহিত করতে হবে। এদিকে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল সেটি সেখানে ফেলে রাখা সম্ভব ছিল না, কারণ এতে ছিল অত্যন্ত গোপন স্টেলথ প্রযুক্তি। স্টেলথ প্রযুক্তি হল এমন এক ধরনের সামরিক কৌশল ও প্রকৌশল বিদ্যা যা কোনো যুদ্ধবিমান, জাহাজ বা মিসাইলকে শত্রুর রাডারের চোখ এড়িয়ে চলতে সাহায্য করে। সহজ কথায়, এটি শত্রুর রাডার ব্যবস্থাকে বোকা বানিয়ে নিজেকে অদৃশ্য রাখার প্রযুক্তি। তাই কমান্ডোরা হেলিকপ্টারটির সংবেদনশীল অংশ বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়। এরপর তারা দ্বিতীয় হেলিকপ্টারে করে ঘাঁটিতে ফিরে যায়। অভিযানের খবর তখনও বিশ্বের কেউ জানত না, কিন্তু ওয়াশিংটনে হোয়াইট হাউসের ভেতরে সবকিছু সরাসরি পর্যবেক্ষণ করছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সঙ্গে ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। পরবর্তীতে হোয়াইট হাউস থেকে একটি বিখ্যাত ছবি প্রকাশ করা হয়। ছবিটিতে দেখা যায় সবাই একটি ছোট কক্ষে বসে উদ্বেগ নিয়ে অভিযানের আপডেট দেখছেন। অভিযান সফল হওয়ার পর ২০১১ সালের ১ মে মাঝরাতে প্রেসিডেন্ট ওবামা একটি টেলিভিশন ভাষণে পুরো বিশ্বকে জানান দেন ওসামা বিন লাদেন নিহত। তিনি বলেন, জাস্টিস হ্যাজ বিন ডান। এই ঘোষণার পর আমেরিকার বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে আসে। বিশেষ করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকার আশেপাশের হাজার হাজার মানুষ উল্লাস প্রকাশ করে, কারণ ৯/১১ হামলার পর পুরো ১০ বছর ধরে লাদেনকে খুঁজছিল আমেরিকা। এদিকে অভিযান শেষে লাদেনের দেহ হেলিকপ্টারে করে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহটি নিয়ে যাওয়া হয় মার্কিন যুদ্ধজাহাজে, নাম ইউএসএস কার্ল ভিনসন। সেখানে ইসলামী নিয়ম অনুযায়ী লাদেনের দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তারপর তার দেহ আরব সাগরে সমাহিত করা হয়। এই সিদ্ধান্তের পেছনে একটি বিশেষ কারণ ছিল। যদি তাকে কোথাও কবর দেওয়া হতো, তাহলে সেই জায়গাটি লাদেনের অনুসারীদের জন্য মাজারে পরিণত হতে পারত। এভাবেই ওসামা বিন লাদেনের চ্যাপ্টার ক্লোজ করা হয়। একজন কুরিয়ারকে ফলো করে লাদেনের খোঁজ পাওয়া, সেখান থেকে সামরিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অপারেশন সম্পন্ন করা, পুরো জার্নিটা সিনেমার চেয়েও বেশি কিছু।